জামাত ইসলামের বিরুদ্ধে রাজনীতি করতে যে জমিয়তে ওলামা ইসলামের নেতা প্রবীণ আলেমীদ্দিন জনাব আল্লামা মুফতি ওবায়দুল্লাহ ফারুক সাহেব কার্যত ফেঁসে গেছেন। কওমি অঙ্গনের একাংশের মধ্যে প্রচন্ড হতাশা বিরাজ করছে। তারা এখন হতাশাবাদী রাজনীতি চর্চা করছে, পেসিমিস্টিক রাজনীতি করছে এবং পেসিমিজম তাদের উপর চেপে বসেছে, যার ফলে স্বাভাবিক যে রাজনীতি তারা করতে পারছে না। কওমিদের একটা অংশ জামাত ইসলামীতে যোগ দিচ্ছে এবং দিন দিন বাড়ছে, আর একটা অংশ চরমনাই করছে। এক সময় কওমি মাদ্রাসা ভিত্তিক সবচেয়ে বড় দল ছিল জমিয়ত উলামা ইসলাম, এবং উপমহাদেশের সবচেয়ে প্রাচীন কওমি ভিত্তিক দল বা ইসলামী দল জমিয়ত উলামা ইসলাম, এবং তাদের অনেক অবদানও আছে দ্বীনি খেদমতে। এদেশের নানান কওমি মাদ্রাসা, মসজিদ, মাদ্রাসা অনেক কিছুই ছড়িয়ে পড়েছে জমিয়ত নেতৃবৃন্দের হাত ধরে। এবং আলেম ওলামাদের রাজনীতিতে প্রাসঙ্গিকতার ক্ষেত্রে জমিয়ত উলামা ইসলামের অবদান বেশি। কালের বিবর্তনে সেই জমিয়ত উলামা ইসলাম এখন রাজনীতিতে অপ্রাসঙ্গিক, কোথাও কোনো জায়গা নেই। 12 ফেব্রুয়ারি নির্বাচনে বা সর্বশেষ নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে তারা ধরা খেয়েছে। বিএনপির সাথে জোট করেছিল, বিএনপি তাদেরকে এমপি বানায়নি, মন্ত্রী বানায়নি, কিছু দেয়নি, একটা মসজিদের খতিব পর্যন্ত বানায়নি, বরং তুচ্ছ তাচ্ছিল্য করেছে। তাদেরকে চেয়ারে ঠিকমতো বসতে দেয়নি, শপথ অনুষ্ঠানে অপমান করেছে। এজন্য এই কওমিদের এই অংশটা, জমিয়ত অংশটা হতাশ হয়ে পড়েছে। এই হতাশা থেকে নানান উদ্ভট বক্তব্য দিচ্ছেন। এমনকি প্রবীণ আলেম জনাব মুফতি ওবায়দুল্লাহ ফারুক তিনিও এই হতাশা থেকে মুক্ত নন। তিনি তার হতাশা থেকে জামাত ইসলামের বিরুদ্ধে কিছু বক্তব্য দিয়েছেন। এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে এবং জামাতের লোকজন তার সমালোচনা করছেন, কেউ গালাগালিও করছেন। এবং জনাব মুফতি ওবায়দুল্লাহ ফারুক জামাতকে যে ভাষা সমালোচনা করেছেন সেটা অনেক ক্ষেত্রে গালাগালির পর্যায়ে পড়ে, আর জামাতের লোকজনও জবাব দিচ্ছে। আমরা একটু তার বক্তব্যটা বিশ্লেষণ করবো এবং হেকমতকে, রহস্যটা কি, কেনই বা তিনি বলছেন, বা এর কোনো প্রভাব আছে কিনা, জামাতের এখানে করণীয় কি। দেখেন, ওবায়দুল্লাহ ফারুক এক কথায় জামাতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন, যে অ্যাট এনি কস্ট তাদের প্রধান মাকসুদ যে জামাত ঠেকানো, শিবির ঠেকাও, যার যা আছে তাই নিয়ে জামাতের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। যত ফতোয়া আছে সব জামাতের বিরুদ্ধে দাও, শিবিরের বিরুদ্ধে দাও, সারাক্ষণ জামাতের বিরুদ্ধে লেখো, বক্তব্য দাও, ওয়াজ করো। এটা হচ্ছে ওবায়দুল্লাহ ফারুক সাহেবের সাম্প্রতিক একটা বক্তব্যের সার কথা। যাতে স্বাভাবিক জামাতের লোকজন খেপেছে, কিন্তু আমি মনে করি যে খেপার কিছু নেই। এই বেচারা হতাশ, তার মন খারাপ, তিনি হতাশা থেকে এই কথাগুলো বলছেন। আর তাত্ত্বিকভাবে জামাতের জন্য চিন্তার কিছু নেই, এ কারণে যে জনাব মুফতি ওবায়দুল্লাহ ফারুক সাহেব প্রবীণ আলেম, সম্মানিত আলেম, তার অনেক অবদান আছে, বিতর্ক আছে, এবং একাধিকবার জামাতের কাছে মুসলেখাও দিয়েছিলেন যে না, জামাতের বিরুদ্ধে কিছু বলবো না। জামাত জোটের হয়ে নির্বাচনও করেছিলেন। রাজনীতিতে বন্ধু শত্রু বলতে কিছু নেই। আজকে জামাতের সাথে চরমনের শত্রুতা, জামাত চরমনের জোট ভবিষ্যতে আবার হবে, এটা আমি ভবিষ্যৎবাণী করলাম। তখন দেখবেন যে আবার জামাত চরমনে একে অপরের প্রশংসা করবে। এই জমিয়ত চরমনাই, জমিয়ত জামাত, কিছুদিন আগের কথা, জমিয়ত এবং জামাতের লোকজন মিলে চরমনাইকে গালি দিয়েছে। চরমনাই পীর, অশিক্ষিত, এই সেই, এইসব কথা জামাতের লোকজন প্রচার করেছে এই ওবায়দুল্লাহ ফারুকের বক্তব্য রেফারেন্স দিয়ে। এই জন্য রাজনীতিতে শত্রু বন্ধু বলতে কিছু নেই। জামাতের লোকজন আজকে কাউকে মাথায় তুলে নাচবে, কালকে বলবে যে সে শত্রু, আবার তাকে পরশুদিন মাথায় তুলে নাচবে। রাজনীতি এমনই, এটা পলিটিক্যাল ম্যাথমেটিক্স, পলিটিক্যাল গ্রামার। মুফতি ওবায়দুল্লাহ ফারুককে নিয়ে অনেক বিতর্ক আছে, আমি সেদিকে যাচ্ছি না। তিনি মাওলানা মওদুদের বিরুদ্ধে বই লিখে কার্যত ধরা খেয়েছেন, কারণ তার বই এতটা নিচু মানের। একদম এলেম চর্চা প্রাথমিক লেভেল আছে, তারাও বুঝবেন যে এটা হালকা, এবং তার কথাবার্তা বা তার লেখনীতে কোনো ওয়েট নাই। তিনি একজন অনেক বড় মাপের আলেম, আমি জানি। তার এলেম অত্যন্ত গভীর, ভালো পড়ান, মাদ্রাসায় সব ঠিক আছে, শরীয়তের অনেক মাসাইল জানেন, অনেক হাদিস জানেন, তিনি সব ঠিক আছে। কিন্তু সেই অনুযায়ী ভার বুদ্ধি বা কথাবার্তার ক্ষেত্রে তিনি তার ওয়েট ধরে রাখতে পারেননি। এখন এই ওবায়দুল্লাহ ফারুক বলেছেন যে আমরা কি পেলাম এগুলো বড় বিষয় না, জামাত নামের সাইক্লোন থামিয়েছি, এটাই বড় পাওয়া। এটা কতটা হতাশাবাদী হলে, হতাশ হলে পরে এই কথা বলতে পারে একজন মানুষ? রাজনীতি করবে বা যাই করেন, আপনি কিছুই পেলেন না, এটি হচ্ছে আপনার হতাশা। এই হতাশাগ্রস্ত কর্মীদের চাঙ্গা করার জন্য বলছেন, আরে জামাত তো ঠেকিয়েছি,
মানে একটা কথা আছে না যে তলে পরে বলে বুঝু কেমন, মায়েরই খাইছে, জুতার বাড়ি খাইছে, আমি বলছি না, এটা উদাহরণ দিচ্ছি। তারপর বলে তাতে কি, জুতার বাড়ি খাইছি, ব্যথা তো পাইনি, কাটে তো নাই, রক্ত তো বের হয়নি, মানে কিচ্ছু পায়নি। বিএনপি এত অপমানিত করলো, লাঞ্ছিত করলো, ঠিক মতো বসতে দিল না শপথ অনুষ্ঠানে। টেকনোক্র্যাট কোটায় ধর্ম প্রতিমন্ত্রী বানাতে পারতো, বায়তুল মোকাররমের খতিব, ইসলামী ফাউন্ডেশন ডিজি, কোনো একটা কিছু দিতে পারতো, কিচ্ছু দিল না। বরং তার চাইতে চরমনাইকে এখন বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি। এখন কি করবে, সবাই হতাশ, এখন দলের প্রোগ্রাম করার লোক খুঁজে পায় না। এই জন্য বলছেন তলে পড়ছি, তাতে কি, বুঝো কেমন, জামাত তো ঠেকিয়েছি, জামাতের সাইক্লোন ঠেকিয়েছি। এতে তো জামাতের খুশি হওয়ার কথা যে এই লোক, এই জামাত বিরোধী এই লোকের রাজনীতি নাই, তারা হতাশাবাদী। আর মুফতি ওবায়দুল্লাহ ফারুকদের ফতোয়া জামাতের বিরুদ্ধে নতুন ভাবে লেখালেখির ঘোষণা দিয়েছেন, এটা কোনো কার্যকারিতা আছে বলে মনে করি না। কারণ মুফতি ওবায়দুল্লাহ ফারুকরা কালের বিবর্তনে বর্তমান রিয়েলিটিতে তারা অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছেন। জামাতের আকীদা নিয়ে, জামাতের কোনো ভুল ত্রুটি নেই, ভুল ত্রুটি আছে, এগুলো নিয়ে বললে, ওবায়দুল্লাহ ফারুকরা বললে আমার মনে হয় যে এর কোনো প্রভাব পড়বে না। ওবায়দুল্লাহ ফারুকদের মতো হুজুরদের ঠেকানোর জন্য জামাত ইসলামীতে একজন লোকই যথেষ্ট, তিনি হচ্ছেন মুফতি আলী হাসান ওসামা। মুফতি আলী হাসান ওসামা শুধু ফেসবুকে পোস্ট দিবেন, তাতেই ওবায়দুল্লাহ ফারুকদের সমস্ত জামাত বিরোধী প্রোপাগান্ডা ডিবাং হয়ে যাবে, জাস্ট এতটুকুই। অতএব ওবায়দুল্লাহ ফারুককে দেখলাম জামাতের অনেকে অকথ্য ভাষায় গালাগালি করছে, এটা ঠিক না। জামাতের লোকজন গালি দিবেন এটা অপ্রত্যাশিত, দেন, আমি ভাবতে পারিনি যে তারাও গালি দিতে পারেন, ভাবতাম যে শুধু আলে হাদিস চরমোনাইর লোকজনই দেন, না, এখন আমি দেখছি যে গালিতে চরমোনাই, বিএনপি, জামাত, আলে হাদিস, এরা সবাই সমান, আমি আপনি সবাই সমান, এটা আমাদের জাতিগত রোগ। অ্যাটলিস্ট জামাতের কাছ থেকে এটা আশা করি না, কারণ তিনি যদি এইসব ফতোয়াবাজি যদি কিছু করে থাকেন, এটা মুফতি আলী হাসান ওসামাকে দায়িত্ব দিয়ে দেন, তিনি ডিবাং করবেন। আর তিনি এখন পর্যন্ত দলিল ভিত্তিক জামাতের কোনো গোমরাহির প্রমাণ তিনি দিতে পারেনি, তিনি জাস্ট ওই হতাশাবাদী রাজনীতি থেকে কর্মীদের চাঙ্গা করতে এই ধরনের কথাবার্তা বলছেন, এই কথাগুলোর মধ্যে কোনো এলেম নেই। আবার তিনি বলছেন আমরা আগামী 5 বছরে জামাতের কাপড় খুলে ফেলবো। আরে ভাই, বিএনপির সাথে জোট করে আপনি কিছুই করতে পারেন, আপনি কি আর করবেন? আর জামাতের কাপড় খুলে ফেলা, এটা কেউ কেউ বলছেন যে কাপড় খোলার অভ্যাস এই হুজুরের ছোটকালে ছিল, কারণ কৌমিদের বিরুদ্ধে এই অভিযোগ আছে, বলাৎকারের অভিযোগ। এটাও দেখলাম যে জামাতের একজন অ্যাক্টিভিস্ট লিখলেন, না, এটা ঠিক না। কাপড় খোলা, এটা তিনি প্রতীকী অর্থে বলেছেন যে জামাতের সমালোচনা করবেন, তাদের চরিত্র, তাদের বদ আকিদা, এগুলো ফাঁস করে দিবেন, এগুলো বোঝাতে বলেছেন। অতএব এটা নিয়ে ট্রল করা কিছু নেই। দেখেন, এখানে আসলে এই অতি জামাত বিরোধিতা করতে যে, প্রথম কথা হচ্ছে ইসলামী অঙ্গনও ডিমোরালাইজড হয়ে গেছেন। জামাত সমস্ত কওমি আলেমদের আলাদা একটা রেসপেক্টের চোখে দেখে, স্বাভাবিকভাবে তাদেরকে আলাদা কোনো স্পেস জামাত নিজেরা দিবে না, এই জায়গায় একটা ধরা খেয়েছেন। আর বিএনপি এই অতি উৎসাহীদের কোনো কিছু তো দিলই না, বরং দেখেন সুরঞ্জিত সেন গুপ্ত হত্যা চেষ্টা মামলায়, যেটা 2004 সালের জুন মাসে ঘটেছিল এই শিশিরমণির এলাকায়, সুনামগঞ্জের দিরাই বাজারে একজন যুবলীগ কর্মী সেখানে মারা গিয়েছিল। সেই মামলায় 22 বছর পর রায় হয়েছে, চূড়ান্ত রায়। সেখানে এজাহারে যার নাম ছিল না এরকম একজন জমিয়ত নেতা হাফেজ নাইমকে ফাঁসি দেওয়া হয়েছে। আর বিএনপির আরিফুল হক থেকে শুরু করে জিকে গাউস, আরো যারা আছেন বর্তমানে এমপি, মন্ত্রী, হুইপ, এরা সবাই খালাস পেয়েছেন। আর যার এজাহারে যার নাম ছিল না সেই হাফেজ নাইম, জমিয়ত নেতা, ওবায়দুল্লাহ ফারুকের গুরুত্বপূর্ণ তার সহযোগী, তাকে ফাঁসি দিয়েছেন। এর মানে বিএনপি তাদেরকে পুরস্কৃত করবে তো দূরের কথা, বিএনপির এমপি মন্ত্রীরা বাঁচার জন্য তাদেরকে উল্টো ফাঁসিয়ে দেয়। ওবায়দুল্লাহ ফারুকরা তো বেকায়দায় পড়েছেন, হতাশা আর হতাশা চারদিকে।